স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি সুমনা সিং। উপজেলা নির্বাচনের প্রার্থিতায় দাপট বেড়েছে ব্যবসায়ীদের। প্রথম ধাপে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ৭০% ব্যবসায়ী আর কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ। প্রথম ধাপে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থা নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, মন্ত্রী এমপির ছেলে ভাই সহ ১৩ স্বজন নির্বাচনে প্রার্থী হয়েছেন। হলফনামায় গৃহিণী হিসেবে পরিচয় দেওয়া নারী প্রার্থীদের ১৯% ব্যবসায়ী, চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২২% ঋণগ্রস্ত। এছাড়া ১৬.৬৪% প্রার্থী বর্তমানে বিভিন্ন মামলায় অভিযুক্ত। আর যাদের অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে তা খতিয়ে দেখা উচিত বলছে টিআইবি। কয়েক হাজার গুণ যাদের সম্পদ বেড়েছে, ব্যয় বেড়েছে, এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিরাট ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের যথাযথ ভূমিকা পালন করলে সেটা দেখতে পারে। কিভাবে আবার যারা একেবারেই 10 টাকা 12 টাকা আয় দেখেছে সেটা কি যথেষ্ট বিশ্বাসযোগ্য, যথেষ্ট? এটা তো এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাহলে কেন তথ্য গোপন করেছে? উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আমরা সরাসরি চলে যাচ্ছি আশিস সৈকতের কাছে। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি শুরুতেই জানতে চাই, আপনি দেখছিলেন নিশ্চয়ই আমাদের প্রতিবেদন, যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের 70% ব্যবসায়ী, এমনকি গৃহিণী হিসেবে যারা পরিচয় দিয়েছেন হলফনামায় তাদের 19% ব্যবসায়ী। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রাজনীতি কি রাজনীতিবিদদের বাইরে চলে যাচ্ছে কিনা? না, দেখেন, এটা তো শুধু উপজেলা নির্বাচনে না, আপনি যদি সব নির্বাচনে দেখেন, সংসদ নির্বাচনে দেখেন, আপনার 72 সালে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন হয়েছিল। সেই 72 সালের প্রথম সংসদ নির্বাচনে আইনজীবী সংখ্যা ছিল 61 ভাগ আর ব্যবসায়ী সংখ্যা ছিল 3 ভাগ। আর বর্তমান যদি আপনি সংসদ দেখেন, সেখানে আপনি দেখবেন যে ব্যবসায়ীর সংখ্যা 57 ভাগ আর অন্যান্য সব মিলিয়ে হলো 43 ভাগ। তো এটার প্রভাব উপজেলাতেও পড়েছে। এবং উপজেলায় যে প্রথম দফার যে 150 উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানে টিআইবি আজকে যে তথ্যটি দিয়েছে, এবং এই তথ্য কিন্তু টিআইবির নিজেদের করা না, এটা হলফনামায় প্রার্থীরা যে তথ্য দিয়েছেন সেটা থেকেই তারা বিশ্লেষণ করে দিয়েছেন। সেখানে দেখা গেছে যে 70% প্রার্থী তাদের পেশা লিখেছেন ব্যবসা, এবং তাদের যে হলফনামায় তারা যে টাকার অঙ্ক যেটি দিয়েছেন তাদের ইনকাম ট্যাক্সের ফাইল থেকে, তাতে তারা প্রমাণও করেছেন যে তারা ব্যবসা থেকেই আয় করেন। মানে তারা মূলত ব্যবসায়ী। মানে আগে হতো কি যে মূলত রাজনীতিক থাকতো, পরে তারা অন্য একটা পেশা করতো, যেমন ওকালতিটা ব্যবসায়ী রাজনীতির সঙ্গে যেত, কারণ এটা কোর্টটাও এক ধরনের রাজনীতির পার্ট ছিল, বা শিক্ষকতা ছিল। কিন্তু এখন ব্যবসায়ীরা ক্রমশ দেখবেন যে শুধু উপজেলা চেয়ারম্যান না, সংসদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, সব জায়গায় দেখবেন যে তাদের একটা আধিক্য। তো এটা মানে আসলে যদি আমরা বলি যে এটা রাজনীতিবিদদের জন্য একটা খারাপ খবর। আবার ব্যবসায়ীরা এটা বলেন যে তারা যদি ব্যবসা না করেন তাহলে তো মানুষের জন্য তারা কাজ করতে তাদের সংকট তৈরি হয়। মানে তাদের পক্ষ থেকেও কিন্তু যুক্তি আছে। আবার আরেকটা আমি বলি যে এটা একটা সমালোচনা করাই দরকার, যে এবার উপজেলা নির্বাচনে গত উপজেলা নির্বাচনে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করতে তার 10,000 টাকা জামানত দিতে হতো। এবার সেটি বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। এইটাও কিন্তু একটা সাধারণ প্রার্থীদের জন্য কিন্তু একটা বড় সংকটের জায়গা তৈরি হয়েছে, যে 10,000 থেকে 1 লাখ, মানে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, যখন ব্যবসায়ীরা জনপ্রতিনিধি হন তখন আসলে এটি সামগ্রিকভাবে কিভাবে প্রভাব ফেলে, বা দেশ পরিচালনার ক্ষেত্রে কি ধরনের প্রভাব আমরা দেখতে পাই? এখন ধরেন যে ছোটখাটো ব্যবসায়ী হলে খুব প্রভাব ফেলতে পারেন না, কিন্তু বড় ব্যবসায়ীরা যদি হয় তখন তো এটার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর জায়গা তৈরি হয়। বিশেষত পার্লামেন্ট, উপজেলায় হয়তো তার উপজেলা পরিষদের যে কাজগুলো থাকে সেখানে যদি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত হন, তিনি যদি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত হন উপজেলার সঙ্গে, তখন কিন্তু তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। কারণ তার যে ফার্ম আছে যারা কাজ করে, সেখানে স্বভাবতই তিনি কাজ নেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারেন, প্রভাব বিস্তার করতে পারেন। সেই জন্য এটা আসলে রাজনীতির জন্য ইতিবাচক নয়, রাজনীতির জন্য অবশ্যই এটা নেতিবাচক। এই জন্য রাজনীতিবিদদেরই আসলে এগিয়ে আসতে হবে। জি, জনাব আশিস সৈকত, আসলে 70% ব্যবসায়ী আমরা যেটা রিপোর্টে দেখলাম সেটি হতে পারে, কোটিপতির সংখ্যাও 3 গুণ বেড়েছে সেটিও হতে পারে যদি বৈধ উপায় হয়ে থাকে, কিন্তু যাদের সম্পদ অস্বাভাবিক হারে বেড়েছে সেটা কি খতিয়ে দেখা উচিত কিনা? হ্যাঁ, সেটি খতিয়ে দেখা উচিত। নির্বাচন কমিশনের কিন্তু আবার সেই
এখতিয়ার নেই। নির্বাচন কমিশন কিন্তু সেই কাজটা কখনো করে না। নির্বাচন কমিশন করে যে নির্বাচন কমিশন চায় যে তিনি ইনকাম ট্যাক্সের ফাইলে যে তথ্যটি দিয়েছেন সেটি তো সঠিক আছে কিনা, জি। তিনি শুধু সেইটুক যাচাই করেন। এর বাইরে যাওয়ার এখতিয়ার নির্বাচন কমিশন ভবিষ্যতে হয়তো হতে পারে, কিন্তু এই পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু তারা সেই জায়গায় যাননি বা তারা যেতে পারেননি। আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমরা এবার দেখলাম যে আওয়ামী লীগ এত হুঁশিয়ারি দেওয়ার পরও আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের 13 জন স্বজন এখনো প্রার্থী রয়ে গেছেন। অন্যদিকে দেখলাম যে বিএনপি বহিষ্কার করার পরও 183 জনকে বহিষ্কার করেছে, তারপরও প্রার্থী রয়ে গেছে। এটি আসলে কি বার্তা দেয়? না দেখেন, এই উপজেলা সিস্টেম যখন চালু করেন, এটা কিন্তু চালু করেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ 1985 সালে। তখন কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই কিন্তু এর বিরুদ্ধে হরতাল করেছিল, যে এই সিস্টেমটা তারা চাননি 85 সালে। এবং 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতায় এসে কিন্তু উপজেলা পদ্ধতি বাতিল করে দিয়েছিলেন। এরপরে 96-এ আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তারা মনে করলো যে উপজেলার প্রয়োজনীয়তা আছে, তারা আবার উপজেলা পদ্ধতিটা চালু করলো। কিন্তু তখন পর্যন্ত কিন্তু উপজেলা পদ্ধতি ছিল নির্দলীয়। তখন কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দলীয় কোনো প্রার্থী ছিল না। কিন্তু 2014 সালের পরে এসে এটা দলীয় নির্বাচনে রূপ নিল, যে দলীয় মার্কা সেখানে দেওয়া শুরু হলো। এবার আপনি যে সংকটটি যেটি শুরু হয়েছে, যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেয়নি, তারা বলেছে, কিন্তু তার দেখা গেল এমপির ছেলে, যেমন মাদারীপুরে শাহজাহান খানের সাহেব এমপি, তার ছেলে ভোটে দাঁড়িয়েছে, আবার তার চাচাতো ভাইও দাঁড়িয়েছে। আবার রাউজানেও এরকম আমরা দেখলাম নোয়াখালীতে একজন এমপির ছেলে নির্বাচনে করছেন। সেই জায়গায় কিন্তু দলের প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বারবার বলছেন যে এমপি এবং মন্ত্রীদের স্বজনরা যেন ভোটে অংশ না নেয়। কিন্তু আমরা দেখলাম যে সেখানে কিন্তু সেই ঠেকানো গেল না। আশিস রিপদ, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনী প্রচার। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। মিছিল, বৈঠক ও জনসংযোগের মধ্য দিয়ে নাটোর ও নড়াইলের 3টি উপজেলা, নরসিংদী, জয়পুরহাট ও নীলফামারীর 2টি উপজেলা সহ 146টি উপজেলায় ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। হবিগঞ্জ সহ কোথাও কোথাও বৃষ্টি হওয়ায় মাঠে নামতে পারেননি প্রার্থীরা। নীলফামারী ও মাদারীপুরের 2টি উপজেলা সহ কয়েকটি নির্বাচনী এলাকায় সংসদ সদস্যের নিকট আত্মীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন। অনেক উপজেলায় এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। এদিকে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটা উপজেলায়, যেন আমার প্রথম পেজে যে কালিয়া উপজেলা পরিষদ, সেই উপজেলা পরিষদে 2 প্লাটুন বিজিবি থাকবে, 2টা টিম র্যাবের টিম থাকবে, প্রত্যেকটাতে 8 জন করে। পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে 17টি, প্রত্যেক ইউনিয়নে 1টি প্লাস অতিরিক্ত। স্ট্রাইকিং ফোর্সের টিম থাকবে 8টা। উপজেলা নির্বাচন নিয়ে আরো জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন চন্দ্র মল্লিক, একেবারে শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন? নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আর প্রার্থী বা সমর্থকদের পরস্পরের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা? জি, আপনাকে জানিয়ে রাখতে, মাদারীপুর জেলার এবার 3টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। তার মধ্যে একটি উপজেলা শিবচর, সেই উপজেলাটি কিন্তু কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার পর কিন্তু এখানে নির্বাচন থাকেনি। পরবর্তীতে রাজৈর এবং মাদারীপুর সদর উপজেলা, এই 2টি উপজেলায় মূলত আগামী 8ই মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ভিতরে রাজৈর উপজেলা যে মাদারীপুর সদর উপজেলার নির্বাচনকে নিয়ে মাদারীপুরের মানুষ, পুরো জেলার মানুষের ব্যাপক উৎসাহ আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। এর একটা মূল কারণ হচ্ছে এখানকার যিনি মাদারীপুর রাজৈর উপজেলার যে সংসদীয় এলাকার যে এমপি রয়েছেন শাহজাহান খান, তার বড় ছেলে আসিমুর রহমান খান এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে, এবং পাশাপাশি শাহজাহান খানের এই চাচাতো ভাই এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক 2বারের উপজেলা চেয়ারম্যান পাবিলুর রহমান শফিক খান, তিনিও নির্বাচনে অংশগ্রহণ করায় সকলকে ছাপিয়ে, অন্যান্য ভাইস চেয়ারম্যানদের প্রচারণা ছাপিয়ে কিন্তু মাদারীপুরের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসে তারা এই 2 জন, চাচা এবং আসিফুর রহমান খান এবং পাবিলুর রহমান শফিক খান, এই 2 জনকে ঘিরেই মূলত সার্বিক পরিস্থিতি, সব জায়গায় আলোচনা চলছে। এবং এই নির্বাচনে আমরা যদি দেখতে পেয়েছি যে তারা কিন্তু 2 প্রার্থী তাদের কর্মী সমর্থকদের নিয়ে দিন রাত চষে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকা, গ্রামগঞ্জ। তারা ভোটারদের যারা ঘুরছেন, ভোট চাচ্ছেন, সমাবেশ, মতবিনিময় সভা, উঠান বৈঠক, সকল ধরনের নির্বাচনী যে সমস্ত পরিবেশ তৈরি করা দরকার, 2 প্রার্থী
কিন্তু তাদের কর্মী সমর্থক দিয়ে তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন। আর এই কারণ হচ্ছে মাদারীপুর, জানেন আপনি, মাদারীপুর দুইজন বড় নেতার এলাকা হয়, মোহাম্মদ বাহাদুর নাসিম এবং শাহজাহান খান, দুইজনেই আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতা হওয়ার কারণে মাদারীপুরের দুটি রাজনৈতিক গ্রুপ রয়েছে, দুই গ্রুপে দুইজন প্রার্থী হয়। এই আলোচনা কিন্তু আরো মানুষের কাছে তীব্র এবং খুবই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবং আমরা কথা বলেছি মাদারীপুরের নির্বাচন কমিশনারদের সাথে, নির্বাচন অফিসার আহমেদ আলী খানের সাথে। তিনি বলছেন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সকল ধরনের তারা প্রস্তুতি নিয়েছেন। এবং ইতিমধ্যে গতকালকে তার আগে দুই প্রার্থী কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া পেশ করেছে নির্বাচন কমিশনের কাছে। এখনো পর্যন্ত তাদের যে দাবি, তা যদি পরিবেশ সুষ্ঠু হয় দুইজনেই নির্বাচনে বিজয়ী হবে এমনটি তারা মনে করছে। অর্থাৎ যে পরিবেশ এখন মাদারীপুরে আমরা দেখতে পাচ্ছি, তাতে দুজনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে একটা আবার সেটি আমরা দুজন প্রার্থী আসলে জয়ের ব্যাপারে আশাবাদী। রিপন চন্দ্র, আপনি আমাদের সাথেই থাকবেন। এবার জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল মোমেন মুনি। আব্দুল মোমেন, গতকালও আমরা সংঘর্ষের ঘটনা শুনেছি জয়পুরহাটে, আজকের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? দেখুন, শুরু থেকে এই বিশেষ করে কালাই, আক্কেলপুর, এই তিনটি উপজেলার মধ্যে সবচেয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে কালাই এবং খেতাল উপজেলায়। কারণ এই দুটি উপজেলায় একাধিক যে প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু সবাই আওয়ামী লীগের নেতা, এবং এই আওয়ামী লীগের নেতা হওয়ার সুবাদে কিন্তু এবং তাদের নির্বাচনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এই কারণে প্রত্যেকে জয়ের ব্যাপারে আশাবাদী এবং প্রত্যেকের কর্মী সমর্থকরা কিন্তু প্রত্যেকেই দৃঢ় মনোবল নিয়ে নির্বাচনের মাঠে রয়েছে। এবং নির্বাচনী মাঠে তাদের প্রচারণা যেমন চলছে, এই পাশাপাশি চলছে তাদের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে বিষোদগার চলছে, অভিযোগ চলছে। গত রাতে এরকম একটি ঘটনা ঘটেছে, একজন প্রার্থী, বিশেষ করে প্রার্থীর প্রচারণার ক্যাম্পে আরেকজন প্রার্থীর কর্মীরা এসে হামলা করেছে, এরকম কিন্তু অভিযোগ হয়েছে এবং সেখানে 4 জন কর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে জেলা প্রশাসনের এবং জেলা নির্বাচন কর্মকর্তা কিন্তু দুই পক্ষকে নিবৃত্ত থাকার জন্য বলেছেন এবং তাদেরকে নোটিশ করে তলব করেছেন আজকেই জেলা নির্বাচন কার্যালয়ে। তো এই নিয়ে এখনো পর্যন্ত বড় কোনো সহিংসতা ঘটেনি। তবে গত 2 দিন আগে আধা ঘন্টার একটা বৃষ্টি হয়। আধা ঘন্টার এই বৃষ্টির মধ্যে কিন্তু প্রচারণার যে সবচেয়ে বড় একদম মাধ্যম, সেটা হলো পোস্টার। কোন নেতারই কিন্তু সেই পোস্টার এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। সকল পোস্টার নষ্ট হয়ে গেছে, প্রায় কয়েক লক্ষ পোস্টার নষ্ট হয়ে গেছে। এবং আব্দুল মোমেন, আপনাকে ধন্যবাদ। উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা ও নির্বাচনী পরিবেশ নিয়ে জয়পুরহাট ও মাদারীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ, পতাকা উত্তোলন ও পদযাত্রার কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। সকাল থেকে মধুর ক্যান্টিনের সামনে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের পর পদযাত্রা কর্মসূচি পালন করছেন তারা। পদযাত্রাটি মধুর ক্যান্টিন থেকে ফুলার রোড, শহীদ মিনার হয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সংহতি কর্মসূচি। কেন্দ্রীয় ছাত্রলীগ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। ফিলিস্তিনি নাগরিকরা স্বাধীনতার জন্য যে আক্ষেপ, তাদের যে ত্যাগ, তাদের যে তিতিক্ষা, তাদের যে চেষ্টা, সেটাকে আমরা সম্মান জানাই। বাংলাদেশের মানুষের জন্য আমরা আন্দোলন করি না, আমরা জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিয়ে সারা পৃথিবী শোষিত মানুষের পক্ষে যখনই কথা বলার সুযোগ হয়, যখনই তাদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়, আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের পাশে আমরা দাঁড়াই। আমরা ধিক্কার জানাই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন, নিষ্পেষণ পরিচালনা করে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন জেলায় সমাবেশ, পতাকা উত্তোলন, পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বেলা 12টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরাও। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রে আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি করা হয়। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করে কলেজ শাখা ছাত্রলীগ। পরে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ফেনীতেও ছাত্রলীগের উদ্যোগে পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে সরকারি কলেজ মাঠ থেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সভায় বক্তারা গাজায় নিরীহ মানুষের উপর ইসরায়েলের হামলার নিন্দা জানান। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ করেছে ছাত্রলীগ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী সাদাত স্বপন। সংহতি সমাবেশ থেকে পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা করা হলো কিনা, আর ছাত্রলীগ ছাড়াও এতে কারা কারা অংশ নিয়েছিলেন? দেখুন, কিছুক্ষণ আগে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বক্তব্যের মধ্য দিয়ে আজকের যে কর্মসূচি ছিল ছাত্রলীগ আয়োজিত, সেই কর্মসূচি শেষ হচ্ছে। এই কর্মসূচিটি মূলত ইসরায়েলের যে অব্যাহত আগ্রাসন ফিলিস্তিনে, সেই আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান যে ছাত্র বিক্ষোভ, সেই ছাত্র বিক্ষোভের প্রতি, অর্থাৎ বিশ্বব্যাপী যে ছাত্র বিক্ষোভ চলছে, সেই ছাত্র বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে আজকের আয়োজন করা হয়েছিল। দুপুরে মধুর ক্যান্টিন থেকে তাদের কর্মসূচি শুরু হয়। তারা সেখানে ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা প্রদর্শন করে। হাজার হাজার ছাত্র সেখানে সমবেত ছিল এবং সেখান থেকে তারা একটি পদযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলার রোড হয়ে শহীদ মিনার হয়ে তারা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য যে চত্বর, সেখানে এসে তারা তাদের সমাবেশে যোগ দেয়। এবং এখানে আমরা দেখেছি যে ফিলিস্তিনের কয়েকজন শিক্ষার্থী সহ বাংলাদেশ ছাত্রলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এখানে বক্তব্য রাখেন এবং তারা তাদের বক্তব্যে একটি বিষয় বলেছেন যে লক্ষ্য নিয়ে তারা আজকের কর্মসূচিটি সূচনা করেছেন এখানে, অর্থাৎ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রতিবাদ বিক্ষোভ করছে ইসরায়েলের সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে, সেই দাবির প্রতি তারা এখানে একাত্ম হয়েছেন এবং তারা নিন্দা জানিয়েছেন ইসরায়েলের এই ভয়াবহ নিপীড়নের, হাসপাতাল সহ সাধারণ মানুষের উপর নিপীড়নের, হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছেন এবং এসব হত্যাযজ্ঞের তারা দ্রুততম সময়ে শাস্তির বিধানের দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে ফিলিস্তিনকে যতদিন না স্বাধীন মুক্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং যতদিন না ইসরায়েলের এসব গণহত্যার বিচার না হবে, ততদিন তাদের যে প্রতিবাদের তাদের যে ধারা, সেই ধারা তারা অব্যাহত রাখবেন এবং তারা যে ফোরামে পারেন, যে প্ল্যাটফর্মে পারেন, সেখানে তাদের প্রতিবাদ তারা জানিয়ে যাবেন। তো এই ছিল মূলত কর্মসূচি। পাশাপাশি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন একটি মেমোরেন্ডাম পাঠ করেছেন, যেটি আজ ফিলিস্তিনের জনগণের স্বাধীনতার পক্ষে তারা একটি মেমোরেন্ডাম এখানে ছাত্রলীগের পক্ষ থেকে ঘোষণা করেছেন এবং সেই মেমোরেন্ডাম পাঠ করার পর ছাত্রলীগের সভাপতি আজকের যে তাদের কর্মসূচি ছিল সেটি তারা এখানে শেষ ঘোষণা করেছেন এবং তারা আজকে নতুন করে আর কোনো কর্মসূচি এখানে ঘোষণা করেননি। তবে তারা বলেছেন যে তাদের যে প্রতিবাদের আজকে তারা সূচনা করেছেন, এই প্রতিবাদ তারা অব্যাহত চলমান থাকবে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কথা হচ্ছিল সহকর্মী সাদাত স্বপনের সাথে। অবৈধভাবে দেশি বিদেশি টিভি চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধে কার্যক্রম শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে 2 এপ্রিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ সভায় অবৈধ দেশি ও বিদেশি টিভি চ্যানেলের প্রদর্শন এবং লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সভায় আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুদিনের সফরে বুধবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরসূচি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করতে এ সফর বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। বুধবার সন্ধ্যায় ঢাকা পৌঁছলেও কোয়াত্রা তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বৃহস্পতিবার। ওই দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। এছাড়া ঢাকা সফরকালে কোয়াত্রা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর দিল্লি সফর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথেও তিনি বৈঠক করবেন বলে জানা গেছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় ধোঁয়া দেখলেই পানি দেয়া হচ্ছে। নতুন করে আগুন ঠেকাতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। বন সংরক্ষক জানান, সুন্দরবনের 5 একর জায়গা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগুন না থাকলেও কোনো স্থানে ধোঁয়া দেখা দিলেই সেখানে পানি ছিটানো হচ্ছে। বৃষ্টি না হলে আগামী আরও দুদিন কাজ চলবে বলে জানান তিনি। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষতি নিরূপণে 7 সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করার কথা জানিয়েছেন বন বিভাগ। মৌয়াল ও মাছ চাষিদের কারণে এই অগ্নিকাণ্ড কিনা সেটিও তদন্ত করবে দলটি। শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে গ্রামবাসী ও বন বিভাগ আগুন নেভানোর চেষ্টা করে। পরদিন অগ্নি নির্বাপনে যোগ দেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এখনো কোথাও আগুনের বা ধোঁয়ার চিহ্ন দেখতে পাচ্ছেন কিনা? আর আগুন যাতে আরো বড় মাত্রায় আগুনের ঘটনা না ঘটে সেক্ষেত্রে কি সতর্কতা বা প্রস্তুতি নেওয়া হয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে আমরা আমরবুনিয়ার যে এলাকাটাতে সুন্দরবনে আগুনের সূত্রপাত ঘটেছে, আমরা সেই এলাকাটি পরিদর্শন করে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখন বড় ধরনের আগুন না থাকলেও কিছু কিছু জায়গা থেকে এখনো ধুমো বের হচ্ছে, এবং যেসব জায়গা থেকেই ধুমো বের হচ্ছে সেই জায়গাগুলোকে বন বিভাগ যেমন ড্রোনের মাধ্যমে তারা শনাক্ত করছেন, পাশাপাশি তাদের যে কর্মীরা, বনরক্ষীরা যারা এই বনের ভিতরে রয়েছেন এবং ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারাও এটা পর্যবেক্ষণ করছেন এবং সেখানে তারা পাইপ টেনে পানি দিচ্ছেন। আর আমরা কিছুক্ষণ আগে এখানে বন সংরক্ষক মিহির কুমার দো, তিনি এখানে কিছুক্ষণ আগে পরিদর্শন এসেছিলেন এবং তিনি পরিদর্শন করে চলে গেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু তারপরও যেহেতু এই আগুন থেমে থেমে আবার জ্বলছে, এই কারণে তারা আগামী 2-3 দিন এই আগুন নিয়ন্ত্রণের জন্য যে ফায়ার সার্ভিসের যে যারা যে ফায়ার লাইন কেটেছে 5 একর জায়গা জুড়ে, সেই ফায়ার লাইনে তারা পানি দিয়ে যাবে এবং সম্পূর্ণ 5 একর এলাকা পানি দিয়ে আসলে তারা ভিজিয়ে ফেলার এই পরিকল্পনায় তারা নিয়েছেন। তারা বলছেন যে বৃষ্টি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে একমাত্র এই অগ্নি নির্বাপনের যে কার্যক্রম, এই কার্যক্রম বন্ধ করা হবে। তা না হলে আগামী 2-3 দিন ধরে এই একই কার্যক্রম তারা চালিয়ে যাবেন এবং যেখান থেকে আসলে ধুমো দেখা যাবে বা যেখানেই আগুনের চিহ্ন দেখা যাবে সেই জায়গাটাতেই তারা পানি দিয়ে এই আগুন নির্বাপনের জন্য কাজ করবেন। আর এর পাশাপাশি আপনি জানেন যে সুন্দরবনে এই অগ্নিকাণ্ডের জন্য যে কি পরিমাণ জীবী বৈচিত্র্যের ক্ষতি হয়েছে, যার জন্য একটি 7 সদস্যের টিম গঠন করা হয়েছে, যারা 10 কার্য দিবসের মধ্যে তাদের যে কর্ম পরিকল্পনা বা তাদের যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদন তারা জমা দিবেন। এবং এর আগে শনিবারে যখন আগুনের সূত্রপাত হয়েছিল সেই সময় আসলে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা 7 কার্য দিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে কি ঘটেছে সেটি তারা জানাবেন। এখন মূলত বন বিভাগ এবং ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ড তারা মূলত পুরো জায়গাটিকে পর্যবেক্ষণে রেখেছেন। যেখানেই আগুন দেখছেন, যেখানেই ধুমো দেখছেন, সেখানেই তারা পানি দিচ্ছেন। এইভাবেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। আগামী 7 দিন রাজধানীর সহ সারা দেশে বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে সোমবার থেকে সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টি হবে। তবে এ মাসের মাঝামাঝি সময়ে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। প্রায় 1 মাসের তাপদাহের পর রোববার সারা দেশে স্বস্তির বৃষ্টি হয়। এতে তাপমাত্রা অনেকটা কমে গেছে। আবহাওয়া অফিস বলছে আগামী 7 দিন ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি হবে। আর রংপুর ও রাজশাহীতে তুলনামূলকভাবে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টি থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয় অধিদপ্তর থেকে। এই সময় যে কালবৈশাখী ঝড়গুলো হয়, বজ্রঝড় যেগুলো হয়, আসলে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এর বেশি সাধারণত আমাদের দেশের প্রেক্ষিতে হয় না সাধারণত। অর্থাৎ আমাদেরকে বজ্র ঝড় যে অঞ্চল দিয়ে প্রবাহিত হবে ওই সব অঞ্চলের জনগণকে জানমালের রক্ষার্থে আমাদেরকে এই সময়টুকু আমাদেরকে কনসিডার করতে হবে, নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। আগামী 1 সপ্তাহে দেশে তাপপ্রবাহের সম্ভাবনা নেই, তবে বৃষ্টি না হলে দিনের তাপমাত্রা কিছুটা বেশি হতে পারে। তা অবশ্য সহনীয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 14 তারিখ পর্যন্ত ওইভাবে মানে বিরাট অঞ্চল নিয়ে আপাতত তাপমাত্রা ওইভাবে বাড়ার সম্ভাবনা আপাতত নেই। তবে হয়তো একদিন বৃষ্টি যেখানে না হবে হয়তো একটু তাপমাত্রা বেড়ে যাবে, হয়তো 2-1 জায়গায় ইন্ডিভিজুয়ালি বিচ্ছিন্নভাবে হয়তো মৃদু ধরনের তাপদাহের মধ্যে চলে আসতে পারে। তবে ওই বড় ধরনের বিস্তীর্ণ এলাকা নিয়ে যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ আপাতত আশঙ্কা করছি না। চলতি মাসের 15 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় হবে কিনা তা পরবর্তীতে জানা যাবে।
খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। এরপর আরো যা দেখবেন। অর্থ সংকটে মাঝপথে বন্ধ হচ্ছে 60% রোগীর কিডনি ডায়ালাইসিস, বছরে রোগী বাড়ছে অন্তত 50,000। কয়েক দফা সময় বাড়িয়েও শেষ হয়নি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। কবে শেষ হবে বলতে পারছে না কেউ। রাজধানীর মাতুয়াইলে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক সহ 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপ চালক বাবুল চিশতি ও কবির হোসেন। গতরাত 1:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, মাতুয়াইলে পিকআপ ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় তুহিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় আর বাসটি পাশের খাদের পানিতে পড়ে যায়। নিহত 2 জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বছরে কিডনি বিকল হচ্ছে অন্তত 50,000 মানুষের। তবে অর্থ সংকটে মাঝপথে ডায়ালাইসিস বন্ধ করতে হচ্ছে 60% রোগীর। বেসরকারি হাসপাতালে মাসে এর খরচ 30 থেকে 50,000। সে টাকা জোগাতে না পেরে চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন অনেকেই। যাদের মৃত্যু হচ্ছে, ঋণে জর্জরিত হয়ে পথে বসছে তাদের পরিবার। এ অবস্থায়ও কোনো আশার কথা শোনাতে পারছে না স্বাস্থ্য বিভাগ। তখন মধ্য দুপুর, অটোরিকশা নিয়ে সড়কে নেমেছেন সাজেদা বেগম। একমাত্র সন্তানকে বাঁচাতে প্রাণান্ত চেষ্টা তার। সাজেদার মেয়ে মুক্তা আক্তার, 2টি কিডনি নষ্ট, ডায়ালাইসিসে মাসে খরচ 25,000। এই টাকা জোগাড় করতে না পারলে বন্ধ হয়ে যায় চিকিৎসা। যে রোগ দেশে আল্লাহ ওরে না দিয়ে আমারে দিতে পারতো, কিন্তু আমার তো দিল না, দিল ওরে। সন্তান যদি দুনিয়ায় না বাঁচে তাহলে মার বাচ্চা কি লাভ। 2টি কিডনি বিকল 26 বছরের শাহনাজের। মাসে 1 টাকাও আয় না থাকলেও খরচ 10,000-এর বেশি। ডায়ালাইসিস ইউনিটের স্বাস্থ্যকর্মীদের চাঁদায় চিকিৎসা চলে তার। এগুলো তো টাকা পয়সা জোগাড় করতে পারিনি স্যার, আইতে পারিনি। টাকা পয়সা আবার চাই সবার দেরে। কিডনি বিকল ব্যক্তির সপ্তাহে ডায়ালাইসিস করতে হয় অন্তত 2 বার। বেসরকারি হাসপাতালে মাসে এই খরচ 30 থেকে 50,000 টাকা। চিকিৎসার জন্য শুরুতে সঞ্চয় ভাঙা, তারপর অনেককে বিক্রি করে দিতে হচ্ছে বসত বাড়ি, জমি জমা। এত সবের পরেও অনেক ক্ষেত্রেই বাঁচানো যায় না রোগীকে, উল্টো পথে বসে পরিবার। 2 বার করে সপ্তাহ করাতে পারি না, মাঝে মাঝে 40-45,000 দেয়। আর আপনি ইনকাম কত? আমার ইনকাম আমি 8,000 টাকা বেতন পাই। 5 গুণ্ঠা জমি আমার বিক্রি করা হয়েছে। আমার ভাইয়ের টেনে বেচছি, এই জমি বিক্রি করছি খেলে। অন্য তো আর কোনো বেচার অর্ডার নেই। বিদেশ থেকে আসছি 18 বছর থাইকা, যেই টাকা পয়সা আনছি এখন এই ডায়ালিসিসের জন্য সব টাকা শেষ। এই জমিন টমিন আছে না, এগুলি বন্ধ দিতেছি আর পয়সা আনতেছি, অনেক দিয়া সব শেষ, খালি বাইরে আছে। ডায়ালাইসিস নেয়া রোগীদের অনেকে আক্রান্ত হয় হৃদরোগে। বেশিরভাগই হারান স্বাভাবিক চলাচলের সক্ষমতা। এতে যার আয়ে সংসার চলত তিনিই হয়ে পড়েন পরিবারের বোঝা। তবে তাৎক্ষণিকভাবে এর কোনো সুরাহা নেই সরকারের হাতে। প্রত্যেকটা বড় বড় বিভাগীয় সহকারে একটার জন্য 100 বেডের এই প্রকল্পটা অলরেডি একদিকে পাস হয়ে গেছে। এটা করলে আমি মনে করি যে ডায়ালিসিসের যে সমস্যাটা বলছেন, অফকোর্স এটা আমরা যেন সাধারণ মানুষের খরচের মধ্যে, ক্ষমতার মধ্যে আনা যায়, সেটা নিশ্চয়ই আমরা ব্যবস্থা করব। বছরে কিডনি বিকল হচ্ছে অন্তত 50,000 মানুষের। বিপরীতে সারা দেশের সরকারি হাসপাতালে ডায়ালাইসিস বেড আছে 600-র মতো। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক দফা উদ্যোগ নিয়েও চালু করা যায়নি চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল। পুরোপুরি নির্মাণ কাজ শেষ না হয় কবে নাগাদ এক্সপ্রেসওয়ে চালু হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। তবে র্যাম্পের কাজ শেষ হলেই এক্সপ্রেসওয়ে চালু করা সম্ভব বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গেল বছরের 14 নভেম্বর ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করেন। 16 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের একটি অংশ সাধারণের চলাচলের জন্য গেল মার্চে খুলে দেওয়ার কথা ছিল।
কিন্তু নির্মাণ কাজ শেষ না হওয়ায় আবারও এপ্রিলে এর সময় নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত তাও হয়নি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে কিছু নির্মাণ কাজ বাকি রয়েছে, তা শেষ হলেই চালু হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে চলতি মে মাসে এটি সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয়। ম্যাক্সিমাম কাজই আমাদের শেষ হয়ে গেছে, এখন আমাদের লাইটিংটা কিছু বাকি আছে সামান্য, তারপর মার্কিংগুলো আর মাঝখানে কিছু ব্যারিয়ারের কাজ বাকি আছে। ঢালাইয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আমরা 2টা পয়েন্টে নামাবো, একটা হচ্ছে টাইগার পাস পয়েন্টে এবং লাহনবাজার পয়েন্টে। গেল সপ্তাহে চৌকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। ঘোষণা দেন এক্সপ্রেসওয়ের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার। র্যাম্পের কাজ পুরোপুরি শেষ করেই এক্সপ্রেসওয়ে চালুর পক্ষে মত দেন তিনি। আমি ছেড়ে দিলে কন্ট্রাক্টরকে টাকাগুলো দিয়ে সে পার হয়ে যাবে। আমি সম্পূর্ণ কাজ বুঝে নেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন, টাকাও দিয়েছেন, ওনার টাকাটা 100% সেখানে কার্যকর হয়েছে কিনা আমি দেখে আমি ছেড়ে দেব। 4298 কোটি টাকার এই প্রকল্পের পুরো কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোল্ডেন রাইস ও বিটি বেগুন চাষাবাদে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি কৃষি ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদ ও কৃষিবিদরা। তারা বলেন, জিনগত পরিবর্তন করায় এসব মডিফাইড ফসল স্বাভাবিক চাষবাসের জন্যও ক্ষতিকর। সরকারি জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। বক্তারা অভিযোগ করে বলেন, ভারত ও ফিলিপাইনে অনুমতি না পেলেও বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে বিটি বেগুন চাষাবাদের বৈধতা দেওয়া হয়েছে। এখন গোল্ডেন রাইস চালু করার প্রক্রিয়া চলছে। এতে বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা হচ্ছে আর ক্ষতির মুখে পড়ছে প্রাকৃতিক কৃষি ব্যবস্থা ও দেশের কৃষকরা। মেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিটি বেগুন ও গোল্ডেন রাইস মানবদেহের জন্য কতটা উপকারী তা এখনও বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত নয়। এ অবস্থায় এসব ফসলের বিস্তারে বহুজাতিক কোম্পানিগুলো মিথ্যা প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি এসব বীজের সত্ত্ব তাদের কাছে থাকায় তারা ব্যাপক মুনাফা অর্জন করছে। কিন্তু এটা হচ্ছে ধান এবং বেগুন, যেখানে পৃথিবীতে আর কোথাও অনুমতি পায়নি, সেখানে আমার দেশে কেমন করে অনুমতি পেয়ে গেল, এবং সেটার পরিবেশগত প্রভাব আর স্বাস্থ্যগত প্রভাব কে নিরূপণ করছে? এটা কোম্পানি নিরূপণ করলে তো হবে না, অনুমোদন দানকারী সংস্থা অনুমোদন করলে তো হবে না, এটা নিরপেক্ষ পরীক্ষার তো প্রয়োজন রয়েছে। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।